আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো আজকে এইচএসসি 25-এর ফিজিক্সের যে বাকি সিকিউগুলো ছিল সেগুলো সলভ করার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। আজকে হচ্ছে আমরা 5 নম্বর সিকিউ দিয়ে শুরু করব। এখানে নভোচারীর হিসাব অনুযায়ী বয়স দেওয়া ছিল হচ্ছে 20 বছর। তার মানে এটা হচ্ছে গতিশীল বয়স। এটা হচ্ছে টি নটের মান দেওয়া ছিল। আর আমাদের কাছে হচ্ছে পৃথিবীর হিসেবে নভোচারীর যে বয়সটা হবে সেটা বের করতে বলা হয়েছিল। তো ফার্স্টে আমরা গিভেন ডেটাগুলো লিখে ফেলছি। আমাদের হচ্ছে টি বের করতে বলছিল, তো আমরা সূত্র লিখে মানগুলো বসিয়ে দিচ্ছি। পৃথিবীর হিসেবে তার বয়স যেটা আসছে সেটা হচ্ছে 33.33 বছর, কিন্তু এটা হচ্ছে ওনার এক্সাক্ট বয়স না। কোয়েশ্চেনে ওনার বয়স দেওয়া ছিল হচ্ছে 35 বছর। ওই 35 বছরের সাথে এই টিটা যোগ করলে যে বয়সটা পাওয়া যাবে সেটা হচ্ছে নভোচারীর প্রকৃত বয়স পৃথিবীর হিসেবে। তাহলে আমরা দুটো যোগ করে দিই, যোগ করলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 68.33। এটা হচ্ছে পৃথিবীর হিসেবে নভোচারীর বয়স ছিল, আর এটাই হচ্ছে অ্যান্সার। খুবই সহজ একটা কোয়েশ্চেন ছিল, শুধুমাত্র টি নাকি টি নটের মান দেওয়া ছিল এটা ধরতে পারলেই পুরো ম্যাথটা খুবই ইজি ছিল। এবার হচ্ছে ঘতে চলে যায়। ঘতে বলছিল যে আপেক্ষিক গতিশক্তি মহাকাশ যানটির আর তার নিশ্চল গতিশক্তির দ্বিগুণ হবে কিনা। নিশ্চল শক্তি মানে হচ্ছে যখন সে স্থির ছিল, মহাকাশ যানটা যখন স্থির ছিল তখনকার গতিশক্তি। আর আপেক্ষিক গতিশক্তি হচ্ছে যখন গতিশীল অবস্থায় ছিল সেটা ধরতে হবে। তো ফার্স্টে যেগুলো দেওয়া ছিল সেগুলো লিখে নিশ্চল অবস্থায় যে গতিশক্তিটা সেটা আমরা বের করে ফেলি। নিশ্চল অবস্থার গতিশক্তিটা হচ্ছে E=mc²। এই সূত্র দিয়ে আমরা বের করে ফেলতে পারবো খুব ইজিলি। আর এখানে এম এর মানটা হবে যেটা কোয়েশ্চেনে দেওয়া ছিল, অর্থাৎ স্থির অবস্থায় মহাকাশযানটার যে ভর ছিল সেটা দিয়ে আমরা করে ফেলছি। তো নিশ্চল অবস্থায় গতিশক্তি বের করে ফেলছি। এবার হচ্ছে আমাদের গতিশীল অবস্থায় মহাকাশযানটার যে ভর সেটা বের করতে হবে, অর্থাৎ এম বের করতে হবে। তো সূত্র অ্যাপ্লাই করে আমরা এম এর মানটা খুব সহজেই বের করে ফেলতে পারবো। আর এটা ছিল হচ্ছে 1000 কেজি। আপেক্ষিক গতিশক্তি হচ্ছে স্থির গতিশক্তি বা নিশ্চল গতিশক্তি থেকে একটু ভিন্ন। এটা হচ্ছে mc² মাইনাস m0c², অর্থাৎ গতিশীল এবং স্থির দুইটা ভরই আমাদের এখানে কাজে লাগবে। তো আপেক্ষিক গতিশক্তি আমরা পেয়ে গেছি। এখন বলছিল যে আপেক্ষিক গতিশক্তি নিশ্চল গতিশক্তির দ্বিগুণ হবে কিনা। তার মানে আমাদের এখন অনুপাত বের করতে হবে দুইটার। দুইটার অনুপাত বের করে দেখলাম যে 2/3, অর্থাৎ 2 গুণ হবে না। তো এটাই অ্যান্সার, নিশ্চল গতিশক্তির দ্বিগুণ হবে না। এবার পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। এটা হচ্ছে 7 নম্বর কোয়েশ্চেন যেটা ছিল, এটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের থেকে ছিল। তো কোয়েশ্চেনে একটা ধাতুর কার্যাপেক্ষকের মান দেওয়া ছিল 3 ইলেকট্রন ভোল্ট। আর এটার ধাতুর সূচন তরঙ্গ দৈর্ঘ্য আমাদের কাছ থেকে চাওয়া হয়েছিল। তো ফার্স্টে যেগুলো দেওয়া ছিল সেগুলো লিখে ফেলি এবং যেগুলোর কনভার্সন দরকার সেগুলো করে ফেলি। সেটা হচ্ছে কার্যপেক্ষকের যেহেতু ইলেকট্রন ভোল্টে দেওয়া ছিল তো আমাদের জুলে নিতে হবে। ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করে আমরা জুলে নিতে পারবো। আর ধাতুর কার্যাপেক্ষক যেহেতু দেওয়া ছিল, খুব সহজে AC/λ0 দিয়ে আমরা λ0-এর মান বের করে ফেলছি। পরবর্তীতে ছিল হচ্ছে উদ্দীপকের সঠিকতা যাচাইকরণ। উদ্দীপকে বেগ দেওয়া ছিল এবং কার্যাপেক্ষক দেওয়া ছিল। এখন আমরা যদি ওই তরঙ্গদৈর্ঘ্য এবং কার্যাপেক্ষক ব্যবহার করে বেগ বের করি, সেই বেগটা যদি উদ্দীপকের প্রক্রিয়ার জন্য ব্যবহৃত বেগের সাথে মিলে যায়, অর্থাৎ সমান হয়, তাহলে প্রক্রিয়াটি সঠিক ছিল। তো আমরা ফার্স্টে বেগ বের করব। যে বেগটা দেওয়া ছিল সেটা লিখে ফেলছি। এখন E=AC/λ-5, অর্থাৎ কার্যাপেক্ষক দিয়ে আমরা বের করতে পারবো। এর জায়গায় আমরা হাফ এম ভি ম্যাক্স দিয়ে বাকি ইকুয়েশনটা সাজাই। সাজানোর পরে যদি মানগুলো বসাই দিই, এখন ভিম্যাক্সের মান বের করব। ভিম্যাক্সের মান 7.91 × 10⁵, আর কোয়েশ্চেনে দেওয়া ছিল হচ্ছে 7.5 × 10⁵, যেটা ছোট। আমরা যে বেগটা বের করছি তার থেকে ওটা ছোট ছিল, অর্থাৎ সমান ছিল না, সেম ছিল না, অর্থাৎ উদ্দীপকের যে প্রক্রিয়াটি ছিল সেটা সঠিক ছিল না। খুব ইজি দুটো ম্যাথ ছিল এবং খুব অল্প সময়ের মধ্যে এগুলো সলভ করা শেষ। এবার হচ্ছে লাস্ট যেই ম্যাথটা ছিল সেটা হচ্ছে 8 নাম্বার।
8 নাম্বারটা ছিল হচ্ছে একটা পরমাণুর একটা শক্তি স্তরে, নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের গতিবেগ, আর সেটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের গতিবেগ, অর্থাৎ ভি চাইছে আমাদের কাছে। কোয়েশ্চেনে যেই ডেটাগুলো দেওয়া ছিল সেগুলো আগে লিখে ফেলি। এখন আমরা গতিবেগের যে সূত্রটা জানি, এনতম কক্ষপথে গতিবেগের সূত্র হচ্ছে NH/2πmRn। এখন আমাদের হচ্ছে দ্বিতীয় কক্ষপথে চাইছে, আর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ R2 দেওয়া ছিল, তো আমরা ডিরেক্ট মান বসিয়ে আমরা এটা করে ফেলছি। এখন হচ্ছে এটার ঘতে যাই। ঘতে বলছিল হচ্ছে শোষিত বিকিরণটি দৃশ্যমান হবে কিনা। এখন এখানে ইলেকট্রনটা হচ্ছে দ্বিতীয় শক্তিস্তর থেকে তৃতীয় শক্তিস্তরে গিয়েছিল এবং এর দৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্যের পাল্লাও দেওয়া আছে। তো অ্যাজ ইউজুয়াল যেই ডেটাগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে ফেলি। এখানে ম্যাক্সিমাম সব ডেটাগুলোই দেওয়া আছে, শুধু বুঝতে হবে যে কোন প্রসেসে আগাতে হবে এবং কিভাবে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের বের করে নিয়ে আসতে হবে। এখানে রিডবার্গের যে সমীকরণটা আছে সেটা দিয়ে আমাদের সলভ করলে এটা মিলবে না। এক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় শক্তিস্তর থেকে তৃতীয় শক্তিস্তরে গিয়েছে, অর্থাৎ আমাদের ফার্স্টে দ্বিতীয় এবং তৃতীয় শক্তিস্তরের শক্তি বের করতে হবে। সূত্র অ্যাপ্লাই করে খুব সহজেই আমরা এই শক্তি বের করে নিতে পারবো। একটা ফার্স্ট ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে n=2, আর পরেরটার ক্ষেত্রে হচ্ছে n=3। তো এভাবে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের শক্তি আর তৃতীয় শক্তি স্তরের শক্তি আমরা বের করে নিলাম। এখন আমাদের হচ্ছে ডেল ই বের করতে হবে, অর্থাৎ শেষ কক্ষপথের শক্তি থেকে আদি কক্ষপথের শক্তি বিয়োগ করতে হবে, তাহলে আমরা ডেল ই পেয়ে যাব। ডেলি পেয়ে গেছি। এখন ডেল ই=ac/λ আমরা জানি, এখান থেকে ল্যামডার মান আমরা বের করে নিতে পারবো। প্রাত তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের যে পাল্লা ছিল এর মধ্যে অবস্থিত, অর্থাৎ বিকিরণটা দৃশ্যমান ছিল। তো আজ এ পর্যন্তই। আর গতকাল আরও যে সিকিউগুলো ছিল সেগুলোর ভিডিও আপলোড করা হয়ে গেছে, তো আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।